13ই আগস্ট 2004 নাগপুরের জেলা আদালতের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে প্রায় 300 মানুষ। চারিদিকে বেশ একটা থমথমে পরিবেশ। আজ এই আদালতে একটা বহু প্রতীক্ষিত কেসের শুনানি হবে, যে কেসের রায় শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে একটা গোটা বস্তির মানুষ। তাদের বেশিরভাগই মহিলা। তখনও কেউ আন্দাজ করতে পারেনি আজ এই আদালতে এমন কিছু ঘটতে চলেছে যা ভারতবর্ষের ইতিহাসে এর আগে কোনোদিন ঘটেনি এবং এর পরেও আর কোনোদিন ঘটবে না। সময়টা তখন দুপুর 2টো। কোর্টের সামনে এসে দাঁড়ালো একটা পুলিশ ভ্যান, আর সাথে সাথে সব ছেড়ে ছুড়ে উঠে দাঁড়ালো কাস্তুরবা নগর বস্তির প্রায় 200 জন মহিলা। তখনও কেউ লক্ষ্য করেনি ওই 200 জন মহিলার প্রত্যেকের হাতেই একটা অস্ত্র। না বন্দুক কিংবা গোলা বারুদ নয়, কারো হাতে ঘরের সবজি কাটার বটি, কারো হাতে কাপড় কাটার কাঁচি, আবার কারো হাতে খুন্তি, তো কারো হাতে সাঁড়াশি। আর যারা এসব কিছুই পায়নি তাদের হাতে লঙ্কার গুঁড়োর প্যাকেট। 200 জন মহিলা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে পুলিশ ভ্যানটার দিকে। কিন্তু ভ্যানের দরজা খোলা মাত্রই সাথে সাথে থমকে দাঁড়িয়ে গেল সবাই। ভয়ে মুহূর্তের মধ্যেই সবার মুখ বদলে গেল। এমন সময় পুলিশ ভ্যানের ভেতর থেকে মুখে একটা চওড়া হাসি নিয়ে বেরিয়ে এলো এক অপরাধী। বাইরে দাঁড়ানো ভিড়ের দিকে একবার ভালো করে চোখ ঘুরিয়ে নিল সে। তারপর পুলিশের সাথে হাঁটা দিল কোর্টরুমের ভেতরের দিকে, আর তার সাথে সাথে এগোতে লাগলো ওই 200 জনের ভিড়। ওই ভিড়ের প্রত্যেকটা মানুষ ভেতর ভেতর জ্বলছে, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছে না। শুধু একটা আগুনের ফুলকি এসে পড়লেই দাবানলের মতো পুড়িয়ে ছারখার করে দেবে সবকিছু। আর ঠিক এই কাজটাই করলো অপরাধী নিজেই। ভিড়ের মধ্যে থেকে একজন মহিলাকে দেখে অপরাধী বলে উঠল, আজকে বেলটা হয়ে যাক, তারপর তোকে মজা দেখাবো। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল এই গোটা ভিড়টাকে উস্কে দেওয়ার জন্য। সাথে সাথে ওই মহিলা নিজের জুতো খুলে ছুঁড়ে মারল অপরাধীর মুখে, আর তখনই একসাথে ঝাঁপিয়ে পড়ল সবাই। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অপরাধীকে নিয়ে ভেতরের দিকে দৌড় লাগালো, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। বছরের পর বছর ধরে 200 জন মহিলার বুকের ভেতর জ্বলতে থাকা আগুন এতক্ষণে দাবানলের রূপ নিয়েছে, আর এই দাবানলকে আটকানোর ক্ষমতা কারোর কাছেই নেই, এমনকি ন্যায়ের দেবীর কাছেও নেই। পনেরো মিনিট, হ্যাঁ মাত্র 15 মিনিট ধরে কোর্টরুমের ভেতরেই চলল আন্ধাধুন মার আর কাটা ছেঁড়া। এবং 15 মিনিট পর যখন সব শান্ত হলো, ফাঁকা কোর্টরুমে পড়ে রইল শুধু সেই অপরাধীর রক্ত নিথর দেহ। চোখে মুখে লঙ্কার গুঁড়ো, মাথা আর বুকে কম করে 70টা ছুরির কোপ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল কাস্তুরবা নগর বস্তির ত্রাস আক্কু যাদব। Akku Yadav, a local criminal, was stabbed and stoned to death today. As many as 50 women attacked him using knives and stones. महिलाओं को उसको कोर्ट में आके मारना पड़ा। কিন্তু কে এই আক্কু যাদব, আর সে এমন কি করেছে যে একটা আস্ত বস্তির মানুষ এই রকম একটা ভয়ঙ্কর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে? নমস্কার, আমি অপূর্ব, আর আমাদের আজকের কেস ভারতের ইতিহাসের এমন একটা কেস যেটা না এর আগে আপনি কখনো শুনেছেন আর না আগামীতে কোনোদিন শুনবেন। এ এক এমন অপরাধীর গল্প যার ভয়ে থরথর করে কাঁপত প্রায় 300টা পরিবার। 10 বছরের বাচ্চা মেয়ে থেকে গর্ভবতী মহিলা কেউই রেহাই পায়নি এই খতরনাক ধর্ষকের হাত থেকে। পুলিশ থেকে প্রশাসন, নেতা থেকে আমলা, সবকিছুই ছিল ওর হাতের মুঠোয়। শেষে এই অত্যাচার আর সহ্য করতে না পেরে রীতিমতো চণ্ডী রূপ ধারণ করেছিল একটা গোটা বস্তির মহিলারা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের এই বছরের শেষ কেস, দ্য কোর্টরুম মার্ডার কেস। এই ঘটনা শুরু আজ থেকে প্রায় 58 বছর আগে। সাল 1972। মহারাষ্ট্রের নাগপুরে একটা ছোট্ট এলাকার নাম কাস্তুরবা নগরী। কাস্তুরবার এক জমিদার বাড়িতে জন্ম হয় ভরত কালীচরণ যাদবের। ছোটবেলা থেকেই কালীচরণ ভীষণ শান্ত, সাথে পড়াশোনায়ও খুব ভালো, তাই পরিবারের সবাই তাকে আদর করে ডাকত আক্কু। কিন্তু তখন হয়তো কেউ আন্দাজও করতে পারেনি এই ছোট্ট আক্কুই একদিন বড় হয়ে গোটা এলাকার ত্রাস হয়ে উঠবে। যদিও এই আচরণ বেশ ছোট থেকেই শুরু হয়ে গেছিল আক্কুর। ক্লাস 7-এ পড়াকালীন হঠাৎ করেই আক্কু পড়াশোনা ছেড়ে দেয়, আর এখান থেকেই শান্তশিষ্ট স্বভাবের আক্কু হয়ে ওঠে এক অন্য মানুষ। ওইটুকু বয়সেই আক্কু বিভিন্ন রকম নেশা করতে আরম্ভ করে। মদ, সিগারেট, যা এইসব দিয়ে শুরু হওয়া নেশা ধীরে ধীরে ড্রাগস অব্দিও পৌঁছে যায়। আর তখনই আক্কু এই
ড্রাগস কেনার জন্য প্রথমে নিজের বাড়ি থেকে টাকা চুরি করা শুরু করে এবং তারপর ধীরে ধীরে প্রতিবেশীর বাড়ি, দোকান, এমনকি লোকজনকে শাসিয়েও টাকা নিতে শুরু করে আক্কু। এদিকে সেই সময় সাধারণ মানুষের মধ্যে জাতিভেদের সমস্যা ছিল মারাত্মক, যেটা কিছু কিছু জায়গায় এখনো আছে বটে, কিন্তু সেই সময় আরো বেশি ছিল। ফলে জমিদার বাড়ির ছেলেকে কেউ কিছু বলার সাহস পেত না। তবে মাঝে মাঝে পাড়ার কয়েকজন আক্কুর বাবার কাছে নালিশ করতে যেত ঠিকই, কিন্তু তাতে খুব একটা লাভ হতো না। বরং আক্কু যদি জানতে পারত তাহলে পরের দিন এসে আবার ধমকে যেত। তারপর একদিন হঠাৎ করেই আক্কুর বাবা মারা যায়। এরপর থেকেই শুরু হয় আক্কুর অত্যাচার। বাবা মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি পেয়ে যায় আক্কু আর তার ভাই। আর তখন থেকেই কাস্তুরবা নগরে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। বাড়তি জমি জমা সব বিক্রি করে আক্কু একসাথে অনেক টাকার মালিক হয়ে ওঠে। আর এটা তো আমরা সবাই জানি, টাকা যেখানে পাওয়ার সেখানেই। তো সেই টাকা দিয়ে মোটামুটি থানা পুলিশ সব আগে থেকেই হাত করে নিয়েছিল আক্কু, এবং সব হাত করে নেওয়ার পরই আক্কু পা দেয় আসল ক্রাইমের দুনিয়ায়। আক্কু প্রথমে নিজের ভাইদের সাথে নিয়ে বস্তিবাসীদের থেকে ওয়াসুলি করতে শুরু করে। প্রোটেকশনের নামে র্যান্ডামলি যার তার কাছ থেকে যত খুশি টাকা চেয়ে বসতো আক্কু। আর টাকা দিতে না চাইলেই শাসানি, হুমকি, নয়তো বাড়ি ঢুকে লুটপাট। সেই সিনেমায় যেরকম দেখাতো না, কেউ সারাদিন ধরে মাথার গাম পায়ে ফেলে কটা টাকা রোজগার করে আনছে, আর আক্কু তাদের ভয় দেখিয়ে অলমোস্ট পুরো টাকাটাই নিয়ে নিত। আর এইভাবেই চলতে চলতে কাস্তুরবা নগর বস্তির এক বিরাট বড় গ্যাংস্টার হয়ে ওঠে আক্কু যাদব। কিন্তু আক্কুর এই গোটা এলাকার ত্রাস হয়ে ওঠা তখনও বাকি ছিল। এইভাবে যত দিন যেতে থাকে, এলাকার মানুষ ধীরে ধীরে ভয় পেতে শুরু করে আক্কু যাদবকে। থানা পুলিশ থেকে রাজনৈতিক নেতা সবাই আক্কুর হাতের মুঠোয়। তাই কেউ পুলিশে কমপ্লেন করতে গেলে উল্টো তাকেই হেনস্থা করত পুলিশ। বস্তির সাধারণ মানুষের কাছে এই অত্যাচার সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না বললেই চলে। আর যেমনটা একটু আগেও বললাম, সেই সময় জাতিভেদের সমস্যা ছিল বিরাট, আর বস্তির বেশিরভাগ সাধারণ মানুষই ছিল দলিত। তাই এক প্রকার কোণঠাসা হয়ে সবকিছু মুখ বুজে সহ্য করতে হচ্ছিল সবাইকে। আর এই স্বাধীনতার জন্য আক্কু নিজেকে এলাকার অঘোষিত ডন ভেবে বসে। এদিকে সাধারণ লুটপাট কিংবা ছিনতাই করে যখন আক্কুর মন ভরল না, তখন সে এমন কিছু করতে শুরু করে যা রীতিমতো ত্রাসে পরিণত করে আক্কু যাদবকে। সাল 1991, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে তোলাবাজি করতে গিয়েছিল আক্কু এবং তার দলবল। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সেখানে কেউই ছিল না। আর তখন ওই ফাঁকা বিল্ডিংয়ে ঘনিষ্ঠ অবস্থায় এক কাপেলকে দেখতে পায় আক্কু। ব্যাস, তখনই আক্কুর মাথাচাড়া দিয়ে ওঠে শয়তান। আক্কু তার দলবল নিয়ে ছেলেটিকে মারধর করতে আরম্ভ করে, এবং মারতে মারতে ছেলেটির অবস্থা যখন একেবারে নাজেহাল, তখন আক্কু ওই মেয়েটিকে নিয়ে চলে যায় অন্য একটা কোণায়। তারপর শুরু হয় ধর্ষণ। প্রথমে আক্কু, তারপর আক্কুর দলবলের সবাই। এটাই হয়তো প্রথমবার যখন আক্কু চুরি ছিনতাই ছেড়ে একটা বড় কোনো অপরাধ করে ফেলেছে। কিন্তু যাওয়ার আগে আক্কু খুব ভালো করে ছেলে এবং মেয়েটিকে শাসিয়ে বলে, এই ঘটনা যদি বাইরে আসে তাহলে কাউকে জীবিত ছাড়বে না সে। কিন্তু তারপরেও মেয়েটি সাহস করে কোরাডি পুলিশ স্টেশনে আক্কুর বিরুদ্ধে একটা কেস ফাইল করে, এবং কেস ফাইল করার দুদিনের মধ্যেই প্রথমবারের মতো গ্রেফতার হয় আক্কু যাদব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? প্রমাণের অভাবে মাত্র কয়েক মাসের মধ্যেই ছাড়া পেয়ে যায় আক্কু। আর যখন কোনো অপরাধীকে অপরাধ করার পর শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন তার মধ্যে আইনের ভয়টা চলে যায়। আক্কুরও হলো ঠিক তাই। জেল থেকে বেরিয়ে আগের থেকে অনেক বেশি অপরাধ প্রবণ হয়ে উঠল আক্কু, এবং এবার কোনো ছোটখাটো অপরাধ নয়, খুন এবং ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ। কাস্তুরবা নগরের মহিলাদের উত্তপ্ত করা এক প্রকার নেশায় পরিণত হয়েছিল আক্কু যাদবের, যে নেশার শিকার হয়েছিল প্রায় 100 খানেক মহিলা। এমনকি একজন 7 মাসের গর্ভবতী মহিলাও রেহাই পায়নি আক্কু যাদবের হাত থেকে। একবার তো ভোর 4টের সময় এক মহিলার বাড়ি গিয়ে বারবার ডাকতে শুরু করে আক্কু এবং তার দলবল। ভেতর থেকে মহিলার হাজবেন্ড প্রশ্ন করে জানতে চায় কে। তখন আক্কু উত্তর দেয়, পুলিশ, থানা থেকে এসেছি, দরজা খুলো। আর এই কথাটা শুনে মহিলার হাজবেন্ড দরজাটা খুলে দিয়েছিল। আর দরজাটা খোলার সাথে সাথেই ঝাঁপিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে আক্কু আর তার দলবল। প্রথমে হাজবেন্ডকে ধরে মারধর করে বাথরুমে বন্ধ করে দেয়। তারপর শুরু হয় আক্কুর নৃশংসতা। ওই মহিলার চুলের মুঠি টেনে নিয়ে গিয়ে জানলার সাথে বেঁধে দেয়। তারপর প্রথমে আক্কু এবং তারপর একে একে দলের সবাই মিলে ধর্ষণ করে ওই মহিলাকে। এরকমই আরেকবার এক মহিলার হাজবেন্ডকে তার 16 বছরের মেয়ের সামনে উলঙ্গ করে নাচিয়েছিল আক্কু আর তার দলবল। বুঝতে পারছেন কিরকম নৃশংস? এটাকে আপনি কি বলবেন? মানসিক বিকারগ্রস্ত নাকি অন্য কিছু?
আক্কু আসলে দলিতদের মানুষ বলেই মনে করতো না, তাই আক্কু ভাবতো এদের সাথে যা খুশি করা যায়, যা ইচ্ছে তাই করা যায়। কিন্তু আক্কু যাদবের এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কাস্তুরবা নগরীর এক মহিলা। ওনার নাম ছিল আশা ভগত। আশা দেবী কাস্তুরবা নগর বস্তিতে ব্ল্যাকে মদ বিক্রি করত। এই আশা দেবীই ছিলেন কাস্তুরবা নগরের প্রথম মানুষ যিনি আক্কু যাদবকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিলেন। শুধু চেয়েছিলেন বললে ভুলই হবে, চেয়েছিল তো সবাই। কিন্তু আশা দেবী সবার প্রথমে আক্কুর বিরুদ্ধে প্রকাশ্যে রুখে দাঁড়িয়েছিলেন। এরপর শুরু হয় পরিকল্পনা, কিভাবে আক্কুকে শেষ করা যায়। ঠিক করা হয় কোনো একজন মহিলাকে টোপ বানিয়ে প্রথমে আক্কু যাদবের কাছে পাঠানো হবে, আর যখন আক্কু তার পেছন পেছন আসবে তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে আক্কু যাদবের উপর। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হলো। সন্ধেবেলা একজন মহিলাকে পাঠানো হলো আক্কু যাদবের ডেরায়। প্ল্যান মাফিক আক্কু ওই মহিলাকে দেখা মাত্রই তার পিছু নেয়, আর তার কিছুক্ষণ পরেই চিৎকার করে ওঠে ওই মহিলা। আর প্ল্যান মাফিক আওয়াজ শোনা মাত্রই লুকিয়ে থাকা বাকি মহিলারাও বেরিয়ে আসে। শুরু হয় আন্ধাধুন মারধর। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই মেয়েটির চিৎকার শুনে আক্কুর গ্যাং মেম্বাররাও সেখানে এসে উপস্থিত হয়। তাই এই যাত্রায় কোনো রকমে বেঁচে যায় আক্কু। কিন্তু বেঁচে গেলেও এই ঘটনার পর আক্কু একটু হলেও ভয় পেয়েছিল, কিন্তু সেই ভয় বেশি দিন স্থায়ী হলো না। এই ঘটনার মাত্র সপ্তাহখানেকের মধ্যেই আশা ভগতকে খুন করে আক্কু যাদব। আশার বাড়িতে ঢুকে তার বুকের উপর 20 বার ছুরি দিয়ে বসায় আক্কু। সেই দৃশ্য এতটাই ভয়াবহ ছিল যে আশার ব্রেথের একটা অংশ আলাদাভাবে কেটে পড়েছিল মাটিতে, আর দেহের বাকি অংশকে টুকরো টুকরো করে বস্তির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল আক্কু যাদব। কিন্তু এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর কি জানেন? এই সব কিছু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আশার মেয়ে। এই ঘটনার পর কাস্তুরবা নগর বস্তির মানুষ এমন চুপ করে যায় যেন জলজ্যান্ত লাশ হয়ে গেছিল প্রত্যেকটা মানুষ। কারোর সাহস ছিল না আক্কু যাদবের বিরুদ্ধে একটা কথা বলার। কিন্তু তারপর এমন কিছু ঘটল যা এই কাস্তুরবা নগর বস্তির পুরো নকশাটাই বদলে দিয়েছিল। কাস্তুরবা নগর বস্তিতে সাধারণত পিছিয়ে পড়া মানুষজন থাকলেও তাদের মধ্যে কয়েকজনের ইচ্ছে ছিল এই জায়গা থেকে বেরিয়ে নতুন করে জীবন শুরু করার। আর সেরকমই একজন মহিলা ছিলেন উষা নারায়ণ। উষা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো, তাই অনেক ছোট বয়সেই উষার মা বাবা তাকে বস্তির বাইরে পাঠিয়ে দিয়েছিল পড়াশোনা করতে। 2004 সাল নাগাদ উষা হোটেল ম্যানেজমেন্টের একটা কোর্স করছিল, আর সেই সময় কলেজের ছুটি কাটাতে তার বাড়ি কাস্তুরবাতে আসে। প্রথম দিকে তার বাবা মা বারণ করলেও পরে তারাও রাজি হয়ে যায়। আসলে কোনো বাবা মাই চাইবে না তার ছেলে মেয়ে এই নরকে আসুক। যাই হোক, তো উষা বাড়ি আসে, আর বাড়ি আসার কয়েকদিনের মধ্যেই উষা লক্ষ্য করে তার পাশের বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছে। কৌতূহলবশত বাইরে বেরিয়ে উষা দেখল আক্কু যাদবের দলের লোকজন এসে লুটপাট চালাচ্ছে। এবার উষা তখনও এত কিছু জানতো না, তাই স্বাভাবিকভাবেই অন্যায় হতে দেখে সেটা প্রতিবাদ করে বসে। উষার এই প্রতিবাদ করা দেখে সবার চক্ষু চড়ক গাছ। বিগত কয়েক বছরে কাউকে প্রতিবাদ করতে দেখেনি আক্কুর বিরুদ্ধে, তাই এক মুহূর্তের জন্য কেউ বিশ্বাসই করতে পারছিল না যে আক্কুকেও কেউ বাধা দিতে পারে। যাই হোক, তো উষা যখন আক্কুর দলবলকে বাধা দিতে গেল তখন তারা উষাকে হুমকি দিতে থাকে। তখন উষা বলে সে পুলিশে কমপ্লেন করবে, আর এই কথা শুনে এক প্রকার হেসে ফেললো আক্কু আর তার দলবল। কিন্তু উষা ওই বস্তির আর 5 জনের মতো নয়। সে পড়াশোনা করেছে, দেশের আইন কানুন সম্পর্কে সে খুব ভালো করে জানে। তাই উষা জোর গলায় বলে উঠল, যদি পুলিশে গিয়ে কাজ না হয় তাহলে আমরা কোর্টে যাব। কোর্টে যাব। এই কথাটা শোনা মাত্রই যেন থমকে গেল গোটা বস্তি। তারা যে কোর্টেও যেতে পারে এরকমটা এর আগে কেউ ভেবেও দেখেনি। আক্কুর দলবল তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দেয়, কিন্তু ভয় পেয়ে নয়, বরং এটা ছিল ঝড় আসার আগের কয়েক মুহূর্তের নীরবতা। কয়েক ঘন্টা পর আক্কু যাদব তার দলের লোকজন নিয়ে ফিরে আসে, কিন্তু এবার খালি হাতে নয়, হাতে নিয়ে এসছে অস্ত্র। তাদের টার্গেট অবশ্যই উষা। সবাই উষার বাড়ির সামনে গিয়ে গলা ফাটিয়ে ডাকতে শুরু করলো। এদিকে বাড়ির দরজায় আক্কু যাদবকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করলো উষার বাবা মা। কিন্তু উষা বিন্দুমাত্র ভয় পায়নি। উষা সোজা চলে গেল কিচেনে এবং সেখানে গিয়ে তাড়াতাড়ি করে গ্যাসের সিলিন্ডারটা খুলে মাছ ঘুরে নিয়ে এলো। তারপর নিজের হাতেই দরজাটা খুলে দিল উষা এবং হাতে একটা দেশলাই কাঠি নিয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ল। তারপর আক্কু যাদবকে উদ্দেশ্য করে বলল, তোরা যদি ভেতরে আসতে চাস আসতে পারিস, কিন্তু আমি কথা দিচ্ছি আমার সাথে তোরাও কেউ বাঁচবি না।
আর এটা দেখে সত্যি সত্যিই বেশ ভয় পেয়ে গেছিল আক্কু যাদব, কারণ এর আগেও তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। তাই কিছুক্ষণের মধ্যেই নিজের দলবল নিয়ে আবার পালিয়ে গেল আক্কু যাদব। আর এই ঘটনাটা বস্তির প্রত্যেকটা মানুষ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে দেখছিল। ওই সময় এক মুহূর্তের জন্য হলেও তারা একটা আশার আলো দেখতে পেল তাদের চোখে। বস্তির সবাই ভাবলো যদি একটা মেয়ে একাই আক্কুকে এরকম ভয় দেখিয়ে দিতে পারে, তাহলে গোটা বস্তির মেয়েরা একসাথে হলে কি হবে। আর তখনই সবাই মিলে একসাথে ঠিক করলো এতদিন ধরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে এবার প্রতিশোধ নেবে তারা, ভয়ঙ্কর প্রতিশোধ। ওই যে বলে না, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয়। বস্তির লোকেরাও করল তাই। নারী পুরুষ নির্বিশেষে একটা বিরাট দল ছুটে গেল আক্কু যাদবের বাড়ির দিকে। কিন্তু ততক্ষণে খবর পেয়ে আক্কু যাদব সেখান থেকেও পালিয়ে গেছে। তাও বস্তির লোকজন ঘেরাও করে আগুন জ্বালিয়ে দিল আক্কুর বাড়িতে। আর সামনে আক্কুর দলের যাকেই পেল তাকেই ধরে খেলাতে শুরু করলো সাধারণ মানুষ। এই অবস্থায় যদি আক্কুকে সামনে পেত, হয়তো সেদিনই জ্যান্ত জ্বালিত আক্কু যাদবকে। কিন্তু সেটা হলো না। আক্কু সোজা চলে গেল নাগপুর পুলিশ স্টেশন। সেখানে গিয়ে নিজে থেকেই সারেন্ডার করলো আশা ভগতকে খুনের জন্য। পুলিশও কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে সুন্দর নিজেদের শেল্টারে রেখে দিল আক্কু যাদবকে। কিন্তু কতদিন? কাস্তুরবা নগর বস্তির সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ততদিনে ভেঙে গেছে। এরপর পুলিশ আশা ভগতকে খুনের চার্জে আক্কু যাদবকে কোর্টে তোলার সিদ্ধান্ত নেয়। কিন্তু অদ্ভুতভাবেই আক্কুর বিরুদ্ধে দেওয়া সমস্ত বয়ান তাদের নাম সরাতে থাকে লিস্ট থেকে। কেউ আক্কুর বিরুদ্ধে বয়ান দিতে রাজি নয়। নাগপুর জেলা আদালত চূড়ান্ত রায় শোনানোর দিন ঠিক করে 13ই আগস্ট। আর এই খবরটা পাওয়া মাত্রই আবার একটা ভয়ের ছায়া নেমে আসে কাস্তুরবা বস্তিতে। কারণ কেউ বয়ান না দিলে আক্কু খুব সহজেই ছাড়া পেয়ে যাবে। আর এবার আক্কু ছাড়া পেয়ে গেলে বস্তির একটা মানুষকেও জ্যান্ত ছাড়বে না সে। তাই সারা রাত ধরেই চলল পরিকল্পনা। ঠিক করা হলো আক্কু যাদবকে শাস্তি দেবে বস্তির মেয়েরাই। তারপর 13ই আগস্ট সকালে কাস্তুরবা নগর বস্তির মেয়েরা একদম তৈরি হয়ে পৌঁছে যায় জেলা আদালতের সামনে। যার বাড়িতে যা ছিল, কেউ সবজি কাটার বটি, ছুরি, কাঁচি যা পেয়েছে তাই নিয়েই হাজির। আর তারপর কি হলো সেটা তো ভিডিওর একদম শুরুতেই বললাম। 2:30 নাগাদ আক্কু যাদবকে কোর্টে নিয়ে আসা হলো। তারপর মাত্র 15 মিনিট সময় লাগলো বছরের পর বছর ধরে চলে আসা অত্যাচারের বদলা নিতে। আর সেই বদলা এতটাই নৃশংস আর নির্মম যে ভারতের ইতিহাসে এরকম ঘটনা আর একটাও নেই। কেউ একজন তো আক্কুর গোপনাঙ্গটাও কেটে দিয়েছিল সেদিন। যাই হোক, আক্কু তার কৃতকর্মের শাস্তি পেল ঠিকই, কিন্তু আইনের চোখে কাউকে খুন করাটাও তো অপরাধ, তাও আবার কোর্ট রুমের মধ্যে। তাহলে সেই মহিলাদের কি হলো? দেশের আইন অনুযায়ী সেই মহিলাদেরও বিচার হওয়া উচিত, কিন্তু আমাদের দেশ সহ পৃথিবীর কোনো দেশই কোনো ভিড়কে কখনো শাস্তি দিতে পারে না। আর এখানে তো 200 জন মানুষের একটা বড় সড়ো ভিড়। তাও পুলিশ ওই 200 জন থেকে 14 জন মহিলাকে বাছাই করে তাদেরকে দোষী সাব্যস্ত করে তদন্ত শুরু করে। কিন্তু তখন এর প্রতিবাদে আরও 100 জন মহিলা কোর্টে গিয়ে স্বীকার করে, আমি করেছি আক্কু যাদবকে, তাই আমাদেরকেও শাস্তি দিন। এবং এইভাবে বেশ কয়েক বছর কেস চলার পর ফাইনালি 2014 সালে কোর্ট জানায় এক্স্যাক্টলি কার আঘাতে আক্কু যাদবের প্রাণ গিয়েছে সেটা কখনো সঠিকভাবে বলা সম্ভব নয়। আর এই মহিলারা বারংবার পুলিশ এবং প্রশাসনের দ্বারা অবহেলিত হয়েছে। যখন আইনের ওদের পাশে দাঁড়ানোর কথা ছিল, তখন আইন সেটা করতে ব্যর্থ হয়েছে। তাই এখন যখন সবাই আইনের বিরুদ্ধে গিয়ে নিজেদের জন্য জাস্টিস নিয়ে এসছে, তখন আইনেরও এখানে কিছু করার নেই। এবং এই রায়ের সাথে এই কেসটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক কেস হয়ে থেকে গেছে। যাই হোক, এই কেসটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেষ করার আগে আরও একবার মনে করিয়ে দিই, যদি আপনিও ট্রেডিংয়ের মাধ্যমে নিজের একটা অল্টারনেটিভ ইনকাম জেনারেট করতে চান, তাহলে রাহুলের প্রাইভেট ট্রেডিং কমিউনিটি এবং এই প্রেডিকশন সফটওয়্যার একদম ফ্রি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে রাহুলকে মেসেজ করুন এবং তার প্রেডিকশন নিয়ে শুরু করুন নিজের ট্রেডিং জার্নি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।